2013 সালে এবং 2021 সালে এসব আন্দোলনকে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে অবদমন করা হয়েছিল। এই জন্য শুরু থেকে আমরা ছদ্মবেশ নিয়ে নেমেছিলাম। এই নামার জরুরতটা ছিল মূলত এই কারণে, কেন্দ্রীয় আলেমদেরকে অলরেডি প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। বাংলা ট্রিবিউনে পরের দিন নিউজ এসেছে, আলেমরা সরকারের পাশে থাকবে। এইটাই যদি একদম শেষ পর্যন্ত হতো তাহলে বর্তমান চিত্রটা কি থাকতো। ফলে আমাদের কাছে মনে হয়েছিল যে এখন আমাদেরকে স্বনামে নামতে হবে। বাংলাদেশের এই প্রথম কোনো গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে আলেমদের অংশগ্রহণটাকে স্বীকার করেছে। আমরা প্রথম প্রোগ্রাম দিয়েছিলাম আমারও কিছু বলার আছে। আওয়ামী সরকার আমাদেরকে একটা মানবিকরণের মধ্য দিয়ে আমাদেরকে ট্রিট করেছে, আমাদেরকে আউটসাইডার হিসেবে দেখেছে। আমরা কিন্তু সেই ন্যারেটিভকে ভেঙে দিয়ে প্রথমবারের মতো আমরা বলেছি যে আমারও কিছু বলার আছে। এই আন্দোলনে মানুষকে জনসম্পৃক্ত করার ক্ষেত্রে আন্দোলনকে আরো উজ্জীবিত রেখেছি এবং আরো প্যাট্রোনাইজ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকার ঘোষণা দেওয়া হলো। আমরাও পরের দিন কর্মসূচি দিয়েছিলাম, মানুষকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছি। করে পরের দিন এবার আমাদের আসল কাজের উদ্দেশ্যে বের হতে হবে, যে এই কাজের উদ্দেশ্যের মধ্য দিয়ে আমরা মূলত 24-এর বিজয়টা, প্রাথমিক বিজয় আমরা হাসিল করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি সাধারণ আলেম সমাজের আহ্বায়ক ও যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান। আজকে আমরা তার সাথে কথা বলবো জুলাই আন্দোলন নিয়ে। যে রক্তাক্ত জুলাই 2024-এ যে আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন, যা পরবর্তীতে গিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমেই যে বিষয়টা জানতে চাচ্ছি, 2024-এর জুলাইয়ে যে আন্দোলন হলো, যেটাকে জুলাই গণ অভ্যুত্থান, অনেকে জুলাই বিপ্লব বলে, যেটা প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন, পরবর্তীতে সেটা হলো ফেসিবাদ মুক্ত, বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার আন্দোলন। সেই আন্দোলনে আপনি কেন যুক্ত হয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। 24-এর গণঅভ্যুত্থান এর প্রেক্ষাপট রচিত হওয়ার আগে এটা একটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এটা একটা কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ছিল। আর কোটা বিরোধী আন্দোলন সিস্টেমটা ছিল এমন যে দেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের সন্তানেরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত একটা সুবিধা পাবে, নাগরিক সুবিধা পাবে। ফলে এই কোটা সিস্টেমের বিপক্ষে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা দীর্ঘ সময় এটা বৈষম্যের শিকার মনে করেছিল। ফলে তারা মনে করেছিল যে এটার মধ্যে এরকম একটা সিস্টেম মেধার অল্টারনেটিভ হতে পারে না। এই প্রেক্ষাপট থেকে শিক্ষার্থীরা তাদের দীর্ঘ সময়ের যেই 2018 সালেও কিন্তু কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন করে আসতেছিল। এবং যখন আমরা এই কোটা আন্দোলনকে সামনে থেকে দেখলাম এবং দেখার পর আমাদের কাছে মনে হলো যে এটা একটা যৌক্তিক এবং ন্যায্য একটা দাবির আন্দোলন। ফলে এটার মধ্যে আমাদের মনোসমর্থন ছিল। এবং 2018 সালেও আমি নিজেও ব্যক্তিগতভাবে এটার পক্ষে লেখালেখি করেছি। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার কাছেও বিষয়টা একটা বৈষম্যমূলক ধারার একটি সৃষ্টি মনে হয়েছিল। ফলে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা চলতে দেওয়া হতে পারে না। এটা যারা শিক্ষার্থীরা যে দাবি করতেছে সেই দাবিটা যৌক্তিক। এরপর যখন এই আন্দোলন ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন ছিল, আপনি দেখবেন যে জুলাইয়ের শুরু থেকে নিয়ে একদম 15 তারিখ পর্যন্ত এটার একটা প্রাথমিক ধাপ ছিল, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমিত ছিল। কিন্তু যখন আপনার সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নারীদের উপর হামলা করা হলো এবং পরের দিন বা ওই দিনই 6 জন শিক্ষার্থীকে গণহত্যার মধ্যে খবরটা আমরা সামনে পেলাম, তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমিত নয়, এটা একটি গণ আন্দোলন। এবং এই আন্দোলনে যারা দীর্ঘ 15 বছর বিভিন্ন ধরনের শোষণ এবং নিপীড়নের শিকার, যারা নাগরিক সুবিধার ক্ষেত্রে বঞ্চিত এবং দীর্ঘকালীন সময় ধরে বৈষম্যের শিকার, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা, তারা তো একটা শুধুমাত্র এই 15 বছরের শাসনামল নয়, বরঞ্চ একদম স্বাধীনতার পর থেকে নিয়ে এখনও অবধি পর্যন্ত তারা বৈষম্যের শিকার। ফলে তারা মনে হচ্ছে যে না, এটা এই আন্দোলনের মধ্যে যুক্ত হতে হবে এবং নিজেদের প্রতি যে হওয়া বৈষম্য, সেই বৈষম্যকে দূর করতে হবে। এবং আপনি এই আন্দোলনকে যদি আরেকটাভাবে লক্ষ্য করেন যে এই 15 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার মানে এমন কোনো গোষ্ঠী নাই যার উপর নিপীড়ন চালায়নি, জুলুম চালায়নি। আপনি দেখবেন 2013 সালে হেফাজতে ইসলামের উপর যেই নিপীড়ন চালিয়েছিল, যেই হত্যাযজ্ঞ চালিয়েছিল, যে তাহাজ্জুদরত নামাজরত মুসল্লিদের উপর যেই রকম আক্রমণাত্মক হয়েছিল, আপনি দেখবেন ওই সময়কার অধিকার একটি রিপোর্ট করেছিল যেখানে 61 জনের হতাহত এবং শহীদের বর্ণনা তারা দিয়েছিল। আপনি দেখবেন এই 61 জন মানুষ মারা যাওয়ার প্রেক্ষিতে সিভিল সোসাইটি কোনো ধরনের আলাপ আলোচনা করেনি। তারা কোনো ধরনের
মানে ওই সময় জাতিসংঘ এটা নিয়ে বারবার আমরা ইনফ্লুয়েন্স করেছিলাম যে যেন জাতিসংঘ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়, কিন্তু ওই সময় না সিভিল সোসাইটি মানে সঙ্গ দিয়েছিল, না এটার পক্ষে জাতিসংঘ কথা বলেছে, কোনো ধরনের মানুষ কথা বলেনি। ফলে একটা ধর্মীয় জনগোষ্ঠীর আন্দোলন সেটাকে মানে একটা বিচ্ছিন্নবাদিতা দেখিয়ে, একটা জঙ্গিবাদের উত্থান দেখিয়ে আপনি দেখবেন ওই সময় কিন্তু আন্দোলন দমন করা হয়েছিল। এবং আপনি দেখবেন যে প্রথম আলো থেকে শুরু করে যেসব পথিতযশা একদম পথিতযশা অনলাইন পত্রিকা বা দৈনিক পত্রিকাগুলো দেখবেন যে তাদের যে আওয়ামী লীগ ন্যারেটিভ তারা বিল্ড আপ করে গেছে। তাদের কাছে মানুষ হত্যার চাইতেও গাছপালা ভাঙা বা রাস্তার আইল্যান্ড ভাঙা, সরকারি স্থাপনাকে ভাঙা, এগুলাকে গুরুত্ব দেওয়া শুরু করেছিল। ফলে মানুষের মূল্য এখানে ছিল না, বরঞ্চ একটা আওয়ামী উন্নয়নের যে ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভকে তারা মানুষের চাইতেও বেশি মূল্য দেওয়া শুরু করলো। ফলে আমাদের কাছে মনে হয়েছিল যে না, এই আন্দোলনকে আমাদের সামনে নিয়ে যেতে হবে এবং এটার মধ্যে আমাদেরকে যুক্ত থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা সাধারণ আলেম সমাজ নামে একটা ব্যানার সামনে নিয়ে আসছিলেন এবং সেই ব্যানারকে সামনে রেখে একটা প্রোগ্রাম করেছিলেন যে আমারও কিছু বলার আছে। এই কোন চিন্তা থেকে এই ব্যানারটাকে সামনে নিয়ে আসলেন? আমরা আসলে এই আন্দোলনে যুক্ত হব কি হব না এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। কারণ আমরা বিগত সময় যেটা বললাম, একটু আগে বললাম যে 2013 সালে এবং 2021 সালে এসব আন্দোলনকে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে ডমিনেট করা হয়েছিল এবং অবদমন করা হয়েছিল। ফলে আমরা যদি এই আন্দোলনে যদি সশরীরে সম্পৃক্ত হই, তখন দেখা যাবে এই আন্দোলনকেও জঙ্গিবাদের উত্থান দেখিয়ে ঠেকানো হবে এবং সেটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা আশঙ্কা ছিল। আমরা এই আন্দোলনকে এই জন্য শুরু থেকে আমরা ছদ্মবেশ নিয়ে নেমেছিলাম এবং আমাদের চোখের সামনে বিভিন্ন শিক্ষার্থীরা ছদ্মবেশ নিয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণকারী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিভিন্নভাবে তারা সহায়তা করেছে, বিস্কুট দিয়ে, পানি দিয়ে সহায়তা করেছে। কিন্তু আমরা যখন দেখলাম যে আমাদের যে কেন্দ্রীয় মুরব্বী আলেমগণ যখন সরকারের সাথে দফায় দফায় মিটিং করলো, বিশেষ করে আন্দোলনকে দুর্বল করতে এবং আন্দোলনের যে নৈতিক একটা ভিত্তি, সেই নৈতিক ভিত্তিকে দুর্বল করতে তারা কেন্দ্রীয় আলেমের সাথে দফায় দফায় মিটিং করা শুরু করলো তৎকালীন মন্ত্রীরা। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে একটা নৈতিক যে একটা পরিসর ছিল, সেই পরিসরটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমাদেরকে একেবারে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হবে। আমাদেরকে একটা জনস্বার্থের বিরোধী একটা শক্তি হিসাবে আমাদেরকে চিত্রায়িত করা হবে। এই জন্য আমার মনে হলো, যদিও কেন্দ্রীয় আলেমরা বিভিন্ন চাপের শিকার হয়ে বা বিভিন্ন বাধ্য হয়ে তারা যদি সরকারের সাথে বসেও থাকে, তাহলে বসুক। আমরা আমাদের জায়গা থেকে, একটা ইমানি যে জায়গা থেকে, আমরা আমাদের উপর তো মানে মুরব্বী আলেমদের উপর যে পরিমাণ চাপ ছিল, আমাদের উপর তো সেরকম চাপ ছিল না। আমরা হলাম শিক্ষার্থী এবং আমাদের বয়সও তরুণ। ফলে এই আন্দোলন যেহেতু তারুণ্যের একটা আন্দোলন, আমরা সেই তারুণ্য নির্ভর একটা মাদ্রাসার যেই শিক্ষক যারা ছিল, যারা সাধারণ শিক্ষক, তাদের একটা অ্যালায়েন্স তৈরি করি এবং সেখানে ঢাকার বড় বড় মাদ্রাসাগুলোর শিক্ষকদেরকে সংযুক্ত করার চেষ্টা করি। এরপর আমরা নির্ধারণ করি যে আমরা একদিন নামি। এই নামার জরুরতটা ছিল মূলত এই কারণে যে কেন্দ্রীয় আলেমদেরকে অলরেডি প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। অলরেডি সরকার কিন্তু বাংলা ট্রিবিউনে পরের দিন নিউজ এসেছে যে আলেমরা সরকারের পাশে থাকবে। তো এইটাই যদি একদম শেষ পর্যন্ত হতো, তাহলে বর্তমান চিত্রটা কি থাকতো। ফলে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখন আমাদেরকে স্বনামে নামতে হবে। যদি আমরা স্বনামে না নামি, তাহলে গণঅভ্যুত্থানের যে ইতিহাস থেকে আমাদেরকে একদম চিরতরে মুছে ফেলা হবে। আপনি দেখবেন যে বাংলাদেশের এই প্রথম কোনো গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে আলেমদের অংশগ্রহণ ছিল, তারপর মানে আলেমদের অংশগ্রহণটাকে স্বীকার করেছে। ইতিপূর্বে যেসব গণঅভ্যুত্থান ঘটেছে সেগুলোতে মাদ্রাসা শিক্ষার্থী বলেন কিংবা আলেম সমাজ বলেন, তাদের অংশগ্রহণের কোনো স্বীকৃতি কিন্তু ছিল না। তো এই জন্য আমরা স্বনামে নেমেছি এবং আমরা এই স্বনামে নামার মধ্য দিয়েও আমাদের নিজস্ব কিছু সাইন রেখেছি। যেমন আমরা প্রথম প্রোগ্রাম দিয়েছিলাম আমারও কিছু বলার আছে। আমরা দেখেন, আপনি যদি এই শব্দটাকে কোট আনকোট ব্যাখ্যা করেন, তাহলে দেখবেন যে আমাদেরকে যেভাবে রাষ্ট্র প্রতিনিয়ত, বিশেষ করে আওয়ামী সরকার আমাদেরকে একটা মানবীকরণের মধ্য দিয়ে আমাদেরকে ট্রিট করেছে, আমাদেরকে আউটসাইডার হিসেবে দেখেছে। তো আমরা কিন্তু সেই ন্যারেটিভকে ভেঙে দিয়ে প্রথমবারের মতো আমরা বলেছি যে আমারও কিছু বলার আছে, যে এই পর্যায়ে
আমরা আর ছদ্মবেশ নিয়ে থাকতে পারি না, আমাদেরকে নিজস্ব পরিচয় নামতে হবে এবং আমাদের এই আন্দোলনে আমাদের নিজস্ব সাইন রাখতে হবে। এই কারণে আমরা প্রথম দিলাম সাধারণ আলেম সমাজের ব্যানারে 3 আগস্ট। আমারও কিছু বলার আছে। এর পরের দিন ছিল গাছ কর্মসূচি। গাছ কর্মসূচিটা হলো যে মানুষের কাছে কাছে যাওয়া এবং এই আন্দোলন যে একটি গণমুখী আন্দোলন, এই আন্দোলন যে দীর্ঘ সময় ফেসিবাদের যে ধারাবাহিকতার যে একটা উত্থান ঘটেছিল 2013 সাল থেকে নিয়ে, এর আগে থেকে যদি বিশ্লেষণ করেন 2009 সাল থেকে নিয়ে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ফেসিবাদের উত্থান ঘটেছিল, সেই ফেসিবাদ বিরোধী ধারাবাহিকতাটাকে ভেঙেই মূলত আমরা মানুষের কাছে কাছে গিয়েছি এবং মানুষের কাছে কাছে গিয়ে এই আন্দোলনে মানুষকে জনসম্পৃক্ত করার ক্ষেত্রে আমরা এই আন্দোলনকে আরও উজ্জীবিত রেখেছি এবং আরও প্যাট্রোনাইজ করেছি। এর পরের দিন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে মার্চ টু ঢাকার ঘোষণা দেওয়া হলো এবং আমরাও পরের দিন কর্মসূচি দিয়েছিলাম, খুরুজ কর্মসূচি। অর্থাৎ আগের দিন আমরা গাছ করেছি, মানুষকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছি, করে পরের দিন এবার আমাদের আসল কাজের উদ্দেশ্যে বের হতে হবে, যেই কাজের উদ্দেশ্যের মধ্য দিয়েই আমরা মূলত 24-এর বিজয়টা, প্রাথমিক বিজয় আমরা হাসিল করেছি।